নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। আজকের গল্প ভৌতিক, যার লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। আজকের গল্প পাঠে রয়েছে সূর্য, অর্ণব আর সিংহ রায়। শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ করে অনুরোধ, গল্পটি পুরোটি শুনবে, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক করে যাবে। তাহলে শুরু করা যাক। ভূত আছে কি নেই এই নিয়ে তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়ে এ ধরনের তর্ক আদিম যুগ থেকেই চলে আসছে। দুটো তর্করই আজও নিষ্পত্তি হয়নি। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো সব মানতে চাইবে না। দুর্বীক্ষণ আর দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্ব নেই, এই তোমাদের মত। ভূতের কথা তোমাদের মতন এতদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি। পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যার শ্মশানে ঘোরাফেরা করেছি। কিছু চামচেকে আর শিয়াল ছাড়া কিছুই নজরে পড়েনি। ভূত সম্বন্ধে আমি ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম। এমন সময় ব্যাপারটা ঘটল। ঠিক আমাদের বাড়ির পাশেই সমর রায় থাকে। ছেলেটি দেখতে যেমন সুন্দর, লেখাপড়াতেও তেমনই উৎসাহী। বিএ পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে এসে পড়তে আসতো। সেই সময় তার বিদ্যাবুদ্ধি পরখ করার সুযোগ আমার হয়েছিল। তাছাড়া আমার পাশের বাড়িতেই থাকতো, খুব ছোটোবেলা থেকেই তাকে দেখেছি। ইদানিং অনেক দিন সমরের সঙ্গে দেখা হয়নি। শুনেছিলাম পরীক্ষার পরে সে বাইরে কোথাও বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে একা বই পড়ছি। বাইরে ঝড়ের আভাস, জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উড়ছে। দু এক ফোঁটা বৃষ্টি যেন গায়ে এসে পড়ল। কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানালাগুলো বন্ধ করতে ইচ্ছা করছিল না। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল। ভাবলাম ঝড়। চোখ ফিরিয়ে দেখি, অবাক হলাম। সমর এসে দাঁড়িয়েছে। উস্কো খুস্কো চুল, পাংশু মুখ। কি সমর, কবে ফিরলি? বইটা মুড়ে প্রশ্ন করলাম। সমর কৌচে আমার পাশে বসে বলল, এই একটু আগে জামা কাপড় ছেড়ে আপনার কাছে চলে এসেছি। কি ব্যাপার? মনে হলো বোধহয় জরুরি কোনো কথা আছে সমরের। আপনার সময় হবে এখন? আপনার সঙ্গে একটা কথা আছে। আসলাম। অফুরন্ত সমর, বলো কি তোমার কথা? আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই? এই প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি। সোজাসুজি উত্তর না দিলেও বললাম, কি বলতে চাও বলো তো? মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই? ভূত বলুন, আত্মা বলুন, তারা আছে। মাঝে মাঝে তারা দেখা দেয়। বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে। অনেকেরই রোদ জুতে সপ্রভম হয়। আধো অন্ধকার গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাইশ লোকের প্রতারণার ভুল মনে করে অশরীরী কিছু একটা দেখেছে। সমরের পিঠে হাত রেখে বললাম, মাথা ঠান্ডা করে, কি হয়েছে বলতো? সমর কোচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিয়ে তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো। লখনৌতে আমার এক পিসি আছে, আপনি জানেন নিশ্চয়ই। তোমার কাছেই শুনেছি। তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা, তাই না? সময় ঘাড় নাড়ল। পিসি ব্রজনাথ শিক্ষা সদনে পড়ান। তিনি অনেক দিন ধরে তার কাছে আমাকে যেতে লিখেছেন, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্যে আমার সেখানে যাওয়া হওয়া ওঠেনি। তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর সময়, এইবার ঘুরে আসি। মাস খানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম। তোমার বাবার কাছে শুনেছি। আমি কোচের ওপরে পা দুটো তুলে ভালো হয়ে বসলাম। আপনি শুনলে হাসবেন, এই জীবনে আমার প্রথম রেলযাত্রা। কাজেই উৎসাহের অন্তই ছিল না। প্রত্যেক স্টেশনে ট্রেন থামলেই আমি নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি। গার্ডের হুইসিলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি, কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল। আমি সোজা হয়ে বসলাম। ট্রেন ছেড়ে দিল তো? সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো। এক স্টেশনে নেমে এদিক ওদিকে বেড়াচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটি বছর ৮-৯-এর মেয়ে, বেশ ফুটফুটে চেহারায়, কোকড়ানো চুল, পরনে নীল রঙের একটি ফ্রক, আমাকে হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলাম আমারই মনে হয় ভুল হয়েছে, মেয়েটি মনে হয়
অন্য কাউকে ডাকছে। এদিক ওদিক চেয়ে দেখলাম, না, আর তো কই কেউ আমার ধারে কাছে নেই। মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো। প্ল্যাটফর্মের ওপরই বেশিরভাগই অন্য জাতের জটলা। মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই আমায় সে হাত ছানে দিয়ে ডাকলো। ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে স্বজাতি দেখে সাহায্য চাইছে। আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম। মেয়েটি দাঁড়িয়েছিল। আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম ঘরের দিকে। বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে হয়তো পড়েছেন, কিংবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে, আবার হাত নেড়ে ডাকে। আরও এগিয়ে গেল। এধারে একটা বকুল গাছ আছে, অজস্র বকুল ঝরে পড়েছে পথের ওপর। পাশের স্টেশনের সীমানার রেলিং। মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো। আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কি হলো? হুইসিল দিয়ে ট্রেন ছেড়ে দিল। এদিকে চেয়ে দেখি মেয়েটি উধাও। এক নিমিষে যেন মুছে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পরে আমি হাসলাম। এই তোমার ভৌতিক গল্প? মেয়েটি তোমায় বোকা বানিয়েছে, সরে পড়েছে। বয়স কম হলে হবে কি, মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে। সমর আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনও শেষ হয়নি মাস্টারমশাই। আমি একটু অপ্রস্তুত হলাম। বললাম, বেশ, বলে যাও। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল হওয়ার কথা বললাম। তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন, যাতে তারা আমার বিছানা আর সুটকেস নামিয়ে রাখতে পারে। এর পরের ট্রেন রাত 9:30টায়, হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো আমি তন্ন তন্ন করে খুঁজলাম, আর দেখলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে, কিন্তু মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙ্গাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম। তারা কেউ কিছু বলতে পারলো না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি কিভাবে নিশ্চিহ্ন হয়ে গেল। এই প্রচণ্ড দিনের আলোয় কোথাও সে সরে যেতে পারে? আশ্চর্য হওয়ার আমার আরও বাকি ছিল। রাত 7টা নাগাদ সারা স্টেশনে হইচই, সবাই খুব ব্যস্ত। গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম। দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে। অনেক লোক আহতও হয়েছে, মারা গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ। দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়। অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল। ভিড় কমতেই খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের 4খানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনে 3 নম্বর বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত, তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই গা শিউরে উঠল। সেই রাত্রেই 2টো টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম। লাইন ঠিক হতে দিন 2 লাগবেই। আবার একদিন লখনৌ রওনা হলাম পিসিকে খবর দিয়ে। সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম। বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল। কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল? পরের দিন 11টা নাগাদ লখনৌ পৌঁছালাম। স্টেশনে পিসি এসেছিলেন। খুব ছোটোবেলায় তাকে দেখেছিলাম, তবু চিনতে অসুবিধা হলো না। পিসির চেহারা প্রায় একই রকমই আছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, খবরের কাগজে ট্রেনের দুর্ঘটনার খবর পেয়ে আমার যা অবস্থা হয়েছিল, কেবল মনে হচ্ছিল যেন এর জন্য আমিই দায়ী। আমি বারবার তোকে আসতে লিখেছিলাম। তারপর তোর টেলিগ্রাম পেয়ে ধরে প্রাণ এলো।
কী ব্যাপার বল তো। সব ব্যাপার বললে পিসি হয়তো বিশ্বাস করতেন না, বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম। চা খেতে গিয়ে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি। ছুটে গিয়েও ট্রেন ধরতে পারলাম না। পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভগবান তোকে বাঁচিয়েছে, জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে। দুজনে টাঙায় উঠলাম। প্রায় আধা ঘন্টার উপরে চলার পর একটা বাড়ির সামনে টাঙা দাঁড়ালো পিসির নির্দেশে। পিসি নেমেই চিৎকার করলেন, সুন্দর, ও সুন্দর। একটি ছোকরা নেমে এলো। আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল। পিসির পেছন পেছন আমিও উপরে উঠলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, ওই ঘরটা তোর, যা জামাকাপড় ছেড়ে নে, আমি জলখাবারের ব্যবস্থা করছি। শরীর খুব ক্লান্ত ছিল। ঘরের মধ্যে ঢুকেই একটা চেয়ারের উপরে নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটা টেবিল, তার উপরে বাতিদান, একটা আনলা, একটা ছোট খাট, দেওয়ালে গোটা 3টে ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল। উঠে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো ভয়ের একটা কালো ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি, পিসি। পিসি বোধহয় নিচে রান্নাঘরে ছিল। কোনো সাড়া পেলাম না, কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন। আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম, পিসি, ও পিসি। এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছালো। হন্তদন্ত হয়ে পিসি আমার কাছে এসে বলল, কিরে, কি হয়েছে? একটু এ ঘরে এসো তো। আমি ছুটে উপরের ঘরে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসি এলেন একটু পরে। কি হলো রে তোর? শরীর খারাপ হয়নি তো? এত ঘামছিস কেন? জামার আস্তিন দিয়ে কপালের ঘাম বিন্দু বিন্দু মুছে ফেলে বললাম, শরীর আমার ঠিক আছে, কিন্তু এই ছবিটা কার? এই যে। হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম। পিসি বললেন, ওটা টুনির ফটো, আমার মেয়ে টুনি। তোমার মেয়ে? হ্যাঁ, তাকে তুই দেখিসনি, তোর জন্মাবার বছর খানেক আগেই টুনি মারা গেছে টাইফয়েডে। বোধহয় বছর 8 হয়েছিল বয়স। শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো, কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম। কিন্তু কী রে, কী বলবি বল? পিসি বললেন। তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করার মতো কথা নয়, কথাটা বল, তবে তো বিশ্বাস করব। বিশ্বাস করার কথা কি না? পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন। টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছিল পিসি। আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন নিঘাত ছেলেটির মাথা খারাপ হয়েছে। একটু একটু করে সব বললাম। যখন শেষ করলাম, পিসির চোখ দিয়ে টসটস করে জল পড়ছে। পিসি বিজ্ঞান পড়ান, কিন্তু এটি কথার প্রতিবাদ করলেন না, কিছু অবিশ্বাস করলেন না, শুধু বললেন, টুনি তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এবার সময় আবার ঘুরে বসলো। বলুন মাস্টার মশাই, কী করে সম্ভব? মারা যাওয়ার পরেও কি আত্মার স্নেহ, দয়া, মায়া, আকর্ষণ থাকে? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে? বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে। জলের ঝাপটায় ঘরে অনেকখানি ভিজে গিয়েছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেব সময়ের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসতে পারে? তাও কি সম্ভব? এবার তাহলে তোমরাই বলো শ্রোতা বন্ধুরা, এটা কি সম্ভব? বন্ধুরা, তোমরাই কমেন্ট করে জানিও তোমাদের সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কোনো দিন।